এই যুদ্ধ শুধু একটা জমির জন্য না, এই যুদ্ধ একটা জাতির অস্তিত্ব রক্ষার জন্য। আরও বড় কথা, এই যুদ্ধ ইসলাম ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য। ফিলিস্তিনিরা লড়ছে শুধুমাত্র নিজেদের জন্য না, তারা লড়ছে আল-আকসা মসজিদ রক্ষার জন্য, যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। তারা লড়ছে সেই ভূমির জন্য যা বহু নবীর স্মৃতি বহন করে, যা শুধু আরবের না, পুরো মুসলিম উম্মার হৃদয়ের স্পন্দন। তাদের প্রতিরোধ মানে কেবল রকেট ছোড়া না, ওটা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলে আসা ইমানের শপথ। আর তাদের চোখে ইসরায়েল শুধু এক রাষ্ট্র না, ওটা এক দখলদার শক্তি, যে শক্তি শুধু জমি নয়, একটি ধর্ম, একটি আত্মপরিচয়, একটি উম্মা, সব কিছুকে ধ্বংস করতে চায়। এই সিরিজে আমরা জানব পার্ট 1, কিভাবে মুসলিমদের ভূমির বুকে গড়ে উঠল ইসরায়েল নামের রাষ্ট্র। পার্ট 2, কেন প্যালেস্টিনিরা শত অত্যাচার সত্ত্বেও মাথা নত করে না। পার্ট 3, কিভাবে গাজাকে বানানো হলো পৃথিবীর সবচেয়ে বড় খোলা জেলখানা। পার্ট 4, কিভাবে আধুনিক দখলদারি চলে প্রযুক্তি, সেনা ও মিডিয়ার মাধ্যমে। পার্ট 5, এবং প্রশ্ন থাকবে, এই যুদ্ধ কি শুধু ফিলিস্তিনিদের, নাকি পুরো মুসলিম জাহানের একটা পরীক্ষা। এবং এখন আমরা দেখব পার্ট 1, যেখানে জানব কিভাবে এক শান্তিপূর্ণ মুসলিম ভূমিকে দখল করে তৈরি হলো ইসরায়েল, আর সেই আগ্রাসনের শুরু কোথা থেকে কিভাবে। একটা সময় ছিল যখন ইসরায়েল নামের কোনো রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে ছিল না, ছিল শুধু প্যালেস্টাইন, একটা প্রাচীন ভূমি যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে একসাথে বসবাস করত মুসলিম, খ্রিস্টান আর ইয়াহুদি। কিন্তু সময়ের সাথে সাথে সেই ভূমি হয়ে উঠল দখলের মাঠ, সহিংসতার কেন্দ্র। আজ যে ইসরায়েল ও প্যালেস্টাইন যুদ্ধ করছে, তারা তো একসময় একই মাঠের সন্তান ছিল। তাহলে কিভাবে এমন হলো? এই যুদ্ধের বীজ বপন কখন হলো, আর কেন আজও এই রক্তপাত থামে না? অধ্যায় 1, প্যালেস্টাইনের ইতিহাস। প্যালেস্টাইন নামের উল্লেখ প্রাচীনকাল থেকেই পাওয়া যায়। রোমানরা এই অঞ্চলকে প্যালেস্টাইনা নাম দেয়, কিন্তু এর আগে এবং পরে এই ভূখণ্ড বারবার হাতবদল হয়েছে। কখনো ফেরাওদের, কখনো পার্সিয়ানদের, কখনো বাইজেন্টাইন, কখনো মুসলিম খলিফাদের অধীনে। এই অঞ্চল ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলিমদের জন্য এখানে আছে আল আকসা মসজিদ, খ্রিস্টানদের জন্য চার্চ অব দ্য হোলি সেপালকার, আর এহুদিদের জন্য আছে টেম্পল মাউন্ট। 7 শতকে মুসলিমরা এই অঞ্চল নিয়ন্ত্রণে নেয়। এরপর প্রায় 1200 বছর তারা শাসন করে। ওসমানীয় অন্তর্গত 1517 থেকে 1917 পর্যন্ত এটি একটি ঐক্যবদ্ধ অঞ্চল ছিল, যেখানে মুসলিম, ইহুদি, খ্রিস্টান মিলেমিশে থাকত। কোনো রাষ্ট্র হিসাবে ইসরায়েল ছিল না, বরং একটি সাংস্কৃতিক বৈচিত্র্যময় সমাজ ছিল এখানে। অধ্যায় 2, ব্রিটিশ আগমন ও বালফোর ঘোষণা, বিশ্বাসঘাতকতার সূচনা। প্রথম বিশ্বযুদ্ধে অটোমানরা পরাজিত হলে প্যালেস্টাইন চলে যায় ব্রিটিশদের নিয়ন্ত্রণে। তখন ব্রিটিশরা এই অঞ্চলকে ব্রিটিশ ম্যান্ডেট অফ প্যালেস্টাইন ঘোষণা করে। কিন্তু এই সময় 1917 সালে আসে ইতিহাসের ভয়ঙ্কর মোড়, বালফোর ঘোষণা। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বালফোর ঘোষণা দেন, His Majesty's government views with favor the establishment in Palestine of a national home for the Jewish people. এর মানে ব্রিটেন ইহুদিদের বলছে, তোমাদের জন্য প্যালেস্টাইনে একটা রাষ্ট্র করতে পারো। অথচ প্যালেস্টাইন তখনও মূলত আরব মুসলিমদের বসবাসে ভরা ছিল। এই ঘোষণার কোনো পূর্বাভাস তারা পায়নি। এটি ছিল একপাক্ষিক সিদ্ধান্ত, যা তাদের ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। ফলাফল, 1917 থেকে 1948 সালের মধ্যে লক্ষ লক্ষ ইহুদি ইউরোপ, রাশিয়া, জার্মানি থেকে প্যালেস্টাইনে এসে বসতি করতে শুরু করে। বিশেষ করে নাৎসি গণহত্যার পর এই অভিবাসন হয়ে পড়ে আরও ব্যাপক। 1917 সালে যেখানে ইহুদির সংখ্যা ছিল মোট জনসংখ্যার মাত্র 8 ভাগ, 1947 সালে তা বেড়ে দাঁড়ায় প্রায় 33 ভাগে। এই হঠাৎ জনসংখ্যা পরিবর্তনে আরব প্যালেস্টিনিদের মধ্যে জন্ম নেয় আতঙ্ক, ক্ষোভ ও প্রতিরোধের মনোভাব। ইহুদি অভিবাসনের সাথে সাথে শুরু হয় জমি দখলের সংস্কৃতি। আরব কৃষকদের কাছ থেকে জমি কিনে নেওয়া হয়, কখনো কখনো জোরপূর্বক। আরবদের মনে একটাই ভয়, এই অভিবাসন একদিন তাদের অস্তিত্বকেই মুছে দেবে। 1936 থেকে 39 সাল, প্যালেস্টিনিরা ব্রিটিশ শাসন ও ইহুদি আগ্রাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করে। এই বিদ্রোহকে বলা হয় দ্য আরব রেভল্ট। কিন্তু ব্রিটিশ ও ইহুদি মিলিশিয়ারা সেই বিদ্রোহ নির্মমভাবে দমন করে। ব্রিটিশরা একদিকে আবার ইহুদি রাষ্ট্র করতে পক্ষে কথা বলছে, অন্যদিকে আরবদের দমন করছে। এই দ্বিচারিতা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। অধ্যায় 4, জাতিসংঘের বিভাজন পরিকল্পনা, ভূমিভাগের নতুন মানচিত্র। 1947 সালে ব্রিটেন ঘোষণা করে তারা প্যালেস্টাইন শাসন আর চালাতে পারছে না। তখন জাতিসংঘ এসে দেয় পার্টিশন প্ল্যান, প্যালেস্টাইনকে 2 ভাগে ভাগ করা হবে।
ইহুদিদের জন্য 55% জমি, আরবদের জন্য 45% জমি। জেরুজালেম থাকবে আন্তর্জাতিক নিয়ন্ত্রণে। কিন্তু এই পরিকল্পনার অসাম্য ছিল পরিষ্কার। জনসংখ্যা বেশি ছিল আরবদের, কিন্তু জমি পাচ্ছে ইহুদিরা। বহু প্যালেস্টিনি গ্রাম এই পরিকল্পনার ফলে ইসরায়েল অংশে পড়ে যাবে। ইহুদি নেতারা পরিকল্পনা মেনে নেয়, কারণ এটাই ছিল তাদের স্বপ্ন বাস্তবের পথে এক ধাপ। কিন্তু প্যালেস্টিনি ও আশেপাশের আরব দেশ যেমন মিশর, সিরিয়া, জর্ডান, ইরাক এটা প্রত্যাখ্যান করে, কারণ তারা মনে করছিল এটা অবিচার। অধ্যায় 5, ইসরায়েলের জন্ম ও নাগবার শুরু। 14 মে 1948 ডেভিড বেনগুরিয়ন ঘোষণা করেন ইসরায়েল এখন স্বাধীন রাষ্ট্র। তার পরদিন আরব দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। শুরু হয় ফার্স্ট আরব ইসরায়েলি ওয়ার। এই যুদ্ধে ইসরায়েল কেবল জাতিসংঘ ভাগ দেওয়া এলাকা ধরে রাখে না, বরং অতিরিক্ত প্রায় 22% এলাকা দখল করে নেয়। যুদ্ধ চলাকালীন ও তার পরবর্তী সময় প্রায় 7 লক্ষ প্যালেস্টিনি নিজের ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়। বহু গ্রাম ধ্বংস করে দেওয়া হয়। ইহুদি মিলিশিয়ারা বহু গ্রামে হত্যাকাণ্ড চালায়, যার মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল ডেইর ইয়াসিন ম্যাসাকের। এই গণচাপা উদ্বাস্তুকে প্যালেস্টিনিরা বলে নাগবা, মানে বিপর্যয়। আজও বহু পরিবার সেই ঘটনার রেস টেনে যাচ্ছে। লক্ষ প্যালেস্টিনি আজও রেফিউজি ক্যাম্পে বাস করে, যাদের জন্মভূমি আছে, ঘর ছিল, জমি ছিল, কিন্তু তারা ফিরতে পারে না। সমাপ্তি। ইসরায়েল জন্ম নিল এক ঘোষণার মাধ্যমে, কিন্তু সেই জন্ম হয়েছিল লাখো মানুষের কান্না, রক্ত আর উচ্ছেদের উপর দাঁড়িয়ে। প্যালেস্টাইন হারালো শুধু জমি নয়, একটি জাতির সম্মান, একে অপরের প্রতি বিশ্বাস এবং সবচেয়ে বড় কথা নিরাপত্তা। কিন্তু এত কিছুর পরেও এই কাহিনী এখানেই শেষ নয়, বরং এখান থেকে শুরু হয় নতুন সংগ্রাম, যেখানে প্রশ্ন উঠে প্যালেস্টিনিরা কেন নিজেদের ভূমি ছাড়ে না, কেন তারা এখনও মাথা নত করে না। পার্ট 2তে আমরা জানব যুদ্ধের পরেও কেন প্যালেস্টিনিরা হার মানে না, কি সেই আবেগ, বিশ্বাস আর ইতিহাস যা তাদের বারবার দাঁড় করায় ইসরায়েলের সামনে। এই ইতিহাস জানতে হলে অবশ্যই চোখ রাখো আমাদের পরবর্তী ভিডিওতে।